নমস্কার, জিও আড্ডা চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ভূগোলের জলনির্গমন প্রণালী নিয়ে আলোচনা করব। দেখো, জলনির্গমন প্রণালী বলতে কি বোঝায়? সহজভাবে যদি বলা যায় যে মূল নদীর সাথে তার উপনদী বা শাখা নদীগুলো যুক্ত বা বিভক্ত হয়ে যে জ্যামিতিক রূপ বা আকার গঠন করে তাকেই বলা হয় জলনির্গমন প্রণালী। যেমন দেখে নাও, এখানের এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ, একটা মূল নদী তার সাথে যে উপনদীগুলো এসে যুক্ত হচ্ছে, সেই যুক্ত হয়ে যে রূপ গঠন করছে, যে বাহ্যিক রূপ বা জ্যামিতিক রূপ দেখতে পাচ্ছি, এটাই কি এর জলনির্গমন প্রণালী। তাহলে এই রূপটা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন এটাকে দেখে কি মনে হচ্ছে, গাছের ডালপালার মতো, শাখা প্রশাখার মতো। এটার এই জলনির্গমন প্রণালীটার রূপ দেখে কেমন মনে হচ্ছে? এটা মনে হচ্ছে সমান্তরাল। এমনই কি না পাখির পালকের মতোও হতে পারে, বা কেন্দ্রমুখী, কেন্দ্রবিমুখ, বা অঙ্গুরীয়, আঁকশিরূপী, এরকম বিভিন্ন রূপ হতে পারে। যেমন নদী নকশার রূপ হবে বা জ্যামিতিক রূপ হবে, তেমন তার কি হবে, জলনির্গমন প্রণালীর নাম হবে। তবে এই জলনির্গমন প্রণালীগুলো আলোচনার আগে আমরা যে বিষয়টা আলোচনা করব তা হলো বিভিন্ন প্রকার নদীগুলো কি বা কিভাবে এসে মিলিত হচ্ছে সেটা আমরা আলোচনা করব। চলো তাহলে সেই নদীগুলো সম্পর্কে প্রথমে একটু দেখে নিই। দেখো, প্রথমে রয়েছে কি না অনুগামী নদী। তাহলে অনুগামী নদী আমরা আগেই পড়েছি, যে নদী ভূমির প্রারম্ভিক ঢাল অনুযায়ী প্রবাহিত হবে তাকে বলা হয় অনুগামী নদী। যেমন ধরে নাও, এটা একটা ভূমিরূপ প্রারম্ভিক ঢাল, ভূমির প্রারম্ভিক ঢাল। এই প্রারম্ভিক ঢাল অনুযায়ী যে নদী প্রবাহিত হচ্ছে সেই নদীটাকেই বলা হবে কি অনুগামী নদী। এবারে পরবর্তীকালে দেখা গিয়েছে এই ভূমিরূপের ওপরে দুদিকে পার্শ্বচাপের ফলে ভাঁজের সৃষ্টি হয়ে গেছে। দুদিকের পার্শ্বচাপ, এর ফলে কি না ভূমিরূপের রূপটা এই রূপ নিয়ে নিয়েছে। তাহলে এক্ষেত্রে কি দেখা যাবে না, ঊর্ধ্বভঙ্গ, অধোভঙ্গ, এই রকম বিশিষ্ট একটা ভূমিরূপ গড়ে উঠবে। তাহলে এই ভূমিরূপের উপর এই প্রারম্ভিক ঢাল অনুযায়ী যে নদীটা প্রবাহিত হচ্ছে এখানে, এটা কি হয়ে যাবে না অনুগামী নদী। এর পরের যে ভূমিরূপটা রয়েছে কি না পরবর্তী নদী। দেখো, অনুগামী নদী যে প্রবাহিত হচ্ছে, এই অনুগামী নদীর প্রবাহ পথে অধোভঙ্গ দিয়ে যে নদীগুলো কি হচ্ছে এই প্রধান নদী বা অনুগামী নদীর সাথে মিলিত হচ্ছে, সেই নদীটাকে বলা হচ্ছে পরবর্তী নদী। যেহেতু এই পরবর্তী নদীগুলো কি হয় না আয়াম বরাবর প্রবাহিত হয়ে অনুগামী নদীর সাথে মিলিত হচ্ছে, তাই এই পরবর্তী নদীকেই বলা হয় কি না আয়াম নদী। দেখো, এর পরের যে নদীটা রয়েছে তা হলো কি না উপ অনুগামী নদী বা গৌণ অনুগামী নদী। যে ভূমির প্রারম্ভিক ঢাল ছিল সেই ঢালেই যে অনুগামী নদী প্রবাহিত হচ্ছিল, সেই অনুগামী নদীর পার্শ্ববর্তী স্থান দিয়ে যে নদী প্রবাহিত হয় অনুগামী নদীর দিকেই প্রবাহিত হচ্ছে, সেই নদীটাকেই বলা হয় কি না উপ অনুগামী নদী। তবে এখানে যেটা তোমরা লক্ষ্য করছো কি না, এই উপ অনুগামী নদীগুলো কার সাথে এসে মিলিত হচ্ছে না পরবর্তী নদীর সাথে মিলিত হচ্ছে। তাহলে পরবর্তী নদীর কি উপনদী কি না উপ অনুগামী নদী। আর অনুগামী নদীর উপনদীগুলো কোনটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে পরবর্তী নদী। এটা অনুগামী নদী, অনুগামী নদীর সাথে যে নদী এসে মিলিত হচ্ছে সেটা কি না উপনদী। তাহলে এখানে পরবর্তী নদী মিলিত হচ্ছে, তাই পরবর্তী নদীও কি হয়ে যাবে একটি অনুগামী নদীর উপনদী। তারপরে যে নদীটা রয়েছে এখানে তোমাদের বিপরা নদী। দেখো, নামের মধ্যেই উত্তর, বিপরা অর্থাৎ বিপরীত দিকে প্রবাহিত। এটা মূল নদী তোমরা দেখতে পাচ্ছ, এই মূল নদী যেদিকে প্রবাহিত হচ্ছে তার ঠিক বিপরীত দিকে যে নদী প্রবাহিত হয় তাকে বলা হবে কি না বিপরা নদী। তাহলে এই ভাঁজ গঠনের জন্য, শিলাস্তরের ভাঁজ গঠনের জন্য কি কোথাও ঊর্ধ্বভঙ্গ আবার কোথাও অধোভঙ্গ, এই ছোট্ট অধোভঙ্গের পাশে যে ঊর্ধ্বভঙ্গ আছে সেই ভূমির পার্থক্য বা উচ্চতার পার্থক্যের জন্যই এই ধরনের বিপরা নদীগুলোর সৃষ্টি হয়। চলো এরপরে দেখে নেই কি না পরবর্তী নদী। দেখো, ভূমির প্রারম্ভিক ঢাল অনুযায়ী একটা নদী প্রবাহিত হচ্ছে। এবারে কি এই ভূমির প্রারম্ভিক ঢালের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভূমিরূপের উত্থান ঘটছে, কিন্তু উত্থান ঘটলেও এর মধ্যে থাকা যে নদীটা, সেই নদীটা কি হয়েছে উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিম্নক্ষয় করছে, বা উত্থান যে হারে ঘটছে তার থেকে বেশি হারে নিম্নক্ষয় করে তার প্রবাহপথটাকে বজায় রেখেছে। সেই নদীটাকে বলা হবে কি না পূর্ববর্তী নদী। এই ধরনের নদীকে বলা হবে পূর্ববর্তী নদী। ভূমির উত্থান ঘটলেও তার যে প্রবাহপথ যা ছিল, যেদিকে ছিল, যেভাবে ছিল, সেটাই বজায় রয়েছে। এই ধরনের নদীকে বলা হবে কি না পূর্ববর্তী নদী। যেমন কি ভারতবর্ষের ব্রহ্মপুত্র নদ এই রকমই পূর্ববর্তী নদীর উদাহরণ। এরপরে দেখে নাও অধ্যারোপিত নদী। দেখো, এটা প্রারম্ভিক ঢাল অনুযায়ী
ভূমিরূপ প্রবাহিত হয়েছে। এই প্রারম্ভিক ভূমিরূপের ওপরে কি না পলিরাশি জমা হয়ে পাললিক শিলাস্তরে পরিণত হওয়ার পরে কি না নদীটা যখন একটা ঢাল অনুযায়ী প্রবাহিত হচ্ছে, নবীন শিলাস্তরের উপরে নদী প্রবাহিত হচ্ছে। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সেটা। এবারে এই নবীন শিলাস্তরে নদীটা প্রবাহিত হওয়ার পর নবীন শিলাস্তরকে ক্ষয় করে অপসারিত করে প্রাচীন শিলাস্তরকে উন্মুক্ত করে দিয়েছে। কিন্তু প্রাচীন শিলাস্তরকে উন্মুক্ত করলেও তার যে প্রবাহ পথ নবীন শিলাস্তরের ওপরে যেমন ছিল তার প্রবাহ পথটা তেমন রয়েছে। প্রাচীন শিলাস্তরের গঠন, নতি, ঢাল কোনো কিছুই নিয়ন্ত্রণ করেনি এই শিলাস্তরকে, এই নদীটাকে। এই ধরনের নদীকেই বলা হবে কি না অধ্যারোপিত নদী। অর্থাৎ ভূমিরূপের সঙ্গে সামঞ্জস্যহীন, এক ধরনের সামঞ্জস্যহীন নদী নকশা হয়ে যাবে কি না অধ্যারোপিত নদী। দেখো নবীন শিলাস্তরে যেমন প্রবাহিত হচ্ছিল, প্রাচীন শিলাস্তরকে ক্ষয় করার পরে উন্মুক্ত হওয়ার পরে তো ঢাল আলাদা, কিন্তু প্রবাহিত হওয়ার কথা আলাদা দিকে, কিন্তু ওই নদীটা কি না নবীন শিলাস্তরের উপর যেদিকে প্রবাহিত হচ্ছিল সেই দিকেই প্রবাহিত হচ্ছে একইভাবে। এই ধরনের নদীকে কি বলা হবে অধ্যারোপিত নদী। যেমন ভারতের সুবর্ণরেখা নদী এই ধরনের অধ্যারোপিত নদীর উদাহরণ। দেখো তোমাদের এইচএসের পরীক্ষাতে যে কোশ্চিন, যে লং কোশ্চিন এখান থেকে পড়ে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের জলনির্গমন প্রণালী চিত্রসহ আলোচনা করো। এই কোশ্চিনটা যদি এভাবে থাকে তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, কারণ প্রায় 7টা 8টা কিংবা 10টা 12টা জলনির্গমন প্রণালী তোমাদেরকে সেক্ষেত্রে দেখাতে হয়। কিন্তু যেহেতু 7 নম্বরের প্রশ্ন, তাই তোমাদের কোশ্চেনটা এমন থাকবে যে কোনো 3 ধরনের জলনির্গমন প্রণালী চিত্রসহ আলোচনা করো, এমন কোশ্চেন থাকবে। অথবা এমন থাকতে পারে যে কোনো 2টো জলনির্গমন প্রণালী বলে দেবে। যেমন তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী এবং জাফরিরূপী জলনির্গমন প্রণালীর মধ্যে পার্থক্য লেখো। তাহলে সেই সুবিধার জন্য তোমাদেরকে আমি এখানে 3টে জলনির্গমন প্রণালী সম্পর্কে লিখে দিয়েছি, তোমরা এই লেখাগুলো একটু দেখে নেবে। দেখো প্রথমে রয়েছে কি বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী। দেখো বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী যখন পড়বে বা যে কোনো 3টে যখন আলোচনা করতে বলবে তখন তোমরা যেটা টার্গেট করবে কিনা বৃক্ষরূপী, জাফরিরূপী, অথবা আর একটা রয়েছে কিনা কেন্দ্রমুখী বা কেন্দ্রবিমুখ, এই রকমের যে কোনো একটা তোমরা আলোচনা করবে। দেখো বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী লেখার সময় কী কী লিখবে বা প্রত্যেকটা জলনির্গমন প্রণালীর সময় তোমরা কী কী লিখবে, সংজ্ঞা লিখবে, উদাহরণ দেবে, অবশ্যই ছবি দিতে হবে, তার সাথে সাথে বৈশিষ্ট্য ও নিয়ন্ত্রক। দেখো এই ধরনের কোশ্চিনগুলোতে যিনি পরীক্ষক তোমাদের খাতা দেখবেন তিনি সবসময় দেখতে চাইবেন যে নিয়ন্ত্রক লিখেছ কি না, নিয়ন্ত্রকের দিকে কি তিনি আগে লক্ষ্য রাখবেন। তাই তোমরা বৈশিষ্ট্যকে যদি মনে হয় যে অনেকটা বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বৈশিষ্ট্যকে তোমরা বাদ দিতে পারো, কিন্তু নিয়ন্ত্রককে বাদ দিতে পারবে না। এখানে ভূমিরূপের নিয়ন্ত্রক খুব গুরুত্বপূর্ণ জলনির্গমন প্রণালীর ক্ষেত্রে। চলো দেখে নাও বৃক্ষরূপী জলনির্গমন প্রণালীর ক্ষেত্রে কি লিখবে। প্রথমে কি না সংজ্ঞা লিখবে। তোমরা জানো যে মূল নদীর সাথে তার উপনদী বা শাখা নদী যুক্ত বা বিভক্ত হওয়ার সময় যখন তার আকৃতিটা কি হবে বৃক্ষের ন্যায় বা গাছের ডালপালা বা শাখা প্রশাখার ন্যায় যুক্ত হবে তখন তাকে বলা হচ্ছে বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী। দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি না মূল নদীর সাথে তার শাখা নদী বা উপনদীগুলো যেগুলো যুক্ত হচ্ছে বা বিভক্ত হচ্ছে সেগুলো কি কত ডিগ্রি কোণে যুক্ত হচ্ছে না 90 ডিগ্রির কম। এইগুলো যে যুক্ত হবে এগুলো সব কি না 90 ডিগ্রির কম কোণে যুক্ত হবে, তাই এটাকে বলা হচ্ছে কি না সূক্ষ্ম কোণে মিলিত হয়। আর এই ধরনের নদী নকশা হয়ে যাবে কি না বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী। দেখো না তারপরে উদাহরণে কী লিখবে না গোদাবরী, কাবেরী, মহানদী এ সমস্ত নদীগুলোর যে জলনির্গমন প্রণালী সেটা হচ্ছে যে বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী। বৈশিষ্ট্যটা তোমরা দেখে নেবে, ওই বৈশিষ্ট্যগুলোই রয়েছে যেগুলো তোমাদের বললাম। আর্দ্র জলবায়ু অঞ্চলে এই ধরনের জলনির্গমন প্রণালী গড়ে ওঠে আর সূক্ষ্ম কোণে মিলিত হয়, গাছের ডালপালার মতো দেখতে লাগে। এইগুলো কি না বৃক্ষরূপী জলনির্গমন প্রণালীর বৈশিষ্ট্য। এরপরে দেখো যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রক। নিয়ন্ত্রক কী লিখবে বৃক্ষরূপী জলনির্গমন প্রণালীর ক্ষেত্রে সমধর্মী পাললিক শিলাস্তরে এটি দেখতে পাওয়া যায়, দারণ বা ফাটলহীন নিরেট শিলা বা রূপান্তরিত শিলাস্তরে দেখতে পাওয়া যায়, আর মৃদু ঢালযুক্ত প্রায় সমতল শিলাস্তরের মধ্যে এটি দেখতে পাওয়া যায়। দেখে নাও এটা পুরো একটা এলাকা, এই এলাকাতে যদি সমধর্মী শিলাস্তর গড়ে ওঠে তবেই কি সমধর্মী শিলাস্তর থাকে তবেই এই বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী গড়ে উঠবে। কিন্তু যদি কোথাও এখানে কঠিন শিলা
কিছুটা জায়গায় কঠিন শিলা, কিছুটা জায়গায় আবার কোমল শিলা, আবার কিছুটা জায়গায় কঠিন শিলা, বা এমনও হতে পারে কোথাও পাললিক শিলা, কোথাও রূপান্তরিত শিলা, কোথাও আগ্নেয় শিলা। সেক্ষেত্রে কী হবে না নদীগুলো সমহারে কি ক্ষয় করতে পারবে না, তখন কি না বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী গড়ে উঠবে না। একমাত্র কি ভূমিরূপের গঠন বা কাঠিন্য বা শিলার প্রকৃতি এইগুলো সব একই হতে হবে, তবে সেখানে এই প্রকারের জলনির্গমন প্রণালী গড়ে উঠবে, অর্থাৎ বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী গড়ে উঠবে। চলো এরপরে যেটা দেখে নেবো সেটা হচ্ছে জাফরিরূপী জলনির্গমন প্রণালী। দেখে নাও জাফরিরূপী জলনির্গমন প্রণালী বলতে কি বোঝায় না, যখন মূল নদীর সাথে তার উপনদী বা শাখা নদীগুলো সমকোণে এসে যুক্ত থাকবে, তখন কি না তখন তাকে বলা হবে জাফরিরূপী নদী নকশা। তোমরা প্রথমেই যে ছবিটা লক্ষ্য করেছিলে নিয়ন্ত্রকের ক্ষেত্রে, এটা কি হবে দেখো, ছবিটা ভাঁজযুক্ত শিলাস্তর, যদি ভাঁজযুক্ত শিলাস্তর থাকে তাহলে কি না এই যে অনুগামী নদীর সাথে যে পরবর্তী নদীগুলো এসে মিলিত হয় আয়াম বরাবর, তখন কি প্রায় সমকোণে এসে মিলিত হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না এই জাফরিরূপী জলনির্গমন প্রণালী গড়ে উঠবে। তাহলে এখানে আমরা নিয়ন্ত্রকে কি লিখতে পারি, জাফরিরূপী নদী নকশার নিয়ন্ত্রকে যে ভাঁজযুক্ত শিলাস্তরে দেখতে পাওয়া যায় বা আয়াম বরাবর নদীগুলো অনুগামী নদীর সাথে এসে যদি মিলিত হয়, তখন সেক্ষেত্রে কি না জাফরিরূপী নদী নকশা দেখা যায়। দেখো এরপরে তোমরা এই উদাহরণটা লিখে দেবে ইউরোপের জুরা পর্বতে এই ধরনের জলনির্গমন প্রণালী দেখতে পাওয়া যায়। আর বৈশিষ্ট্যগুলোতে বলেইছি যে তোমরা এটা লিখবে যে মূল নদীর সাথে তার উপনদী ও শাখা নদীগুলো কী করে না সমকোণে এসে মিলিত হয়, আর এগুলো কি না আঙুর গাছের বৃক্ষের মতো, অর্থাৎ আঙুর গাছের যে মূল যে ডালটা থাকে তার সাথে অন্যান্য শাখা প্রশাখার ডালগুলো এই রকমই সমকোণে এসে মিলিত হয়, বা সে সমকোণে সেগুলো কি হচ্ছে না শাখা প্রশাখা বিস্তার ঘটায়। তাই এই ধরনের জলনির্গমন প্রণালী আঙুর গাছের ন্যায় বা আঙুরের মতো জলনির্গমন প্রণালীও বলা যায়। আঙুর বৃক্ষের ন্যায়, আঙুরের মতো নয়, আঙুরের বৃক্ষের ন্যায়। চলো নিয়ন্ত্রকটা দেখে নাও। ভাঁজযুক্ত একনত শিলাস্তরে জাফরিরূপী জলনির্গমন প্রণালী দেখতে পাওয়া যায়। ঢালযুক্ত অঞ্চলে কঠিন এবং কোমল শিলা যদি পরপর অবস্থান করে সেক্ষেত্রেও জাফরিরূপী জলনির্গমন প্রণালী দেখতে পাওয়া যাবে। আবার কোনো কোনো ভূমিরূপে সমান্তরাল বা উলম্বভাবে যদি দারণ বা ফাটল অবস্থান করে সেক্ষেত্রেও কি না জাফরিরূপী জলনির্গমন প্রণালী দেখতে পাওয়া যাবে। দেখো এরপরে রয়েছে কেন্দ্র বিমুখ জলনির্গমন প্রণালী। আমরা দুটো আলোচনা করে নিয়েছি, তোমাদের সুবিধার জন্য পুরো লেখা যেভাবে লিখলে তোমরা পুরো নাম্বারটা পাবে, 4 বা 5 নাম্বারের কোশ্চেন থাকলে সেভাবে আমরা এটা আলোচনা করছি। এটা 3য় নম্বর জলনির্গমন প্রণালী। দেখো কেন্দ্র বিমুখ, কোনো একটা উচ্চভূমি থেকে যখন জলধারাগুলো তার চারপাশে ছড়িয়ে যাবে, বিস্তৃতি ঘটবে, তাহলে কোনো একটা উচ্চভূমি ধরে নাও এটা একটা উচ্চভূমি, এই উচ্চভূমি থেকে নদীগুলো কি হচ্ছে প্রবাহিত হয়ে বিভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে এটা কি হলো একটা অঞ্চল থেকে বা কেন্দ্র থেকে তার চারপাশে ছড়িয়ে গেল নদীগুলো, তাহলে এটা হয়ে যাবে কি না কেন্দ্র বিমুখ নদী নকশা। তাহলে কোথায় দেখতে পাওয়া যাবে, এটা যদি নিয়ন্ত্রক বলা হয় তাহলে গম্বুজাকৃতির পাহাড় বা শঙ্কু আকৃতির পাহাড়ে কি হবে না এই ধরনের জলনির্গমন প্রণালী বা কেন্দ্র বিমুখ জলনির্গমন প্রণালী দেখা যাবে। দেখে নাও এর উদাহরণ এবং বৈশিষ্ট্যগুলো। ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে এই ধরনের জলনির্গমন প্রণালী দেখতে পাওয়া যাবে। তারপরে রয়েছে কিনা বৈশিষ্ট্য না এই নদী নকশা একটি ঊর্ধ্ববঙ্গ বা অবশিষ্ট পর্বত বা আগ্নেয়শঙ্কু বা কেন্দ্রীয় উঁচু অংশ থেকে নদীগুলো চারিদিকে বিস্তৃতি ঘটে। এখানে কি হয় এই নদীর প্রবাহ ক্ষেত্রে ভূমির ঢাল খাড়া হয়, নদীগুলো তাই জন্য গতিবেগও একটু বেশি থাকে অন্যান্য বৃক্ষরূপীর তুলনায়। এইগুলো এর বৈশিষ্ট্য। এরপরে আমরা বাকি জলনির্গমন প্রণালীগুলো দেখে নেব, কিন্তু সেগুলো সংক্ষেপে শুধু নিয়ন্ত্রক আকারে। দেখো পিনেট রূপী নদী নকশাটা কেমন। পিনেট রূপী কি না পাখির পালকের ন্যায়, এটা একটা বৃক্ষরূপীর জলনির্গমন প্রণালীর উপবিভাগ বলা যায়, তার একটা বিভাগ বলা যায়। এখানে কি হচ্ছে না যে মূল নদী রয়েছে সেই মূল নদীর সাথে তার উপনদীগুলো কি হবে না খুব কাছাকাছি এবং খাড়া ঢালযুক্ত হওয়ার জন্য এসে মিলিত হবে, এক্ষেত্রে পিনেট রূপী। যেমন কি না আমরা নর্মদা নদীর ক্ষেত্রে কি দেখেছি না বিন্ধ্য আর সাতপুরা পর্বত তার দুই পাশে, এই দুটো পর্বতের কি না নর্মদা নদীগ্রস্ত উপত্যকা আর তার পার্শ্ববর্তী দুটো পর্বত,
এই পর্বতের ঢাল কী হয়, খাড়া, এবং খাড়া হওয়ার জন্য দ্রুততার সাথে এই জলরাশিগুলো বা জলধারাগুলো নেমে এসে বা উপনদীগুলো এসে নেমে এসে কী করছে না মূল নদীর সাথে এসে মিশছে। এই রকম তখন দেখতে কেমন লাগবে না পাখির পালকের ন্যায়। আর এই ধরনের জল নির্গমন প্রণালীকেই বলা হবে তখন পিনেট রূপী নদী নকশা। এটা তার ছবি। এরপরে রয়েছে কি না সমান্তরাল নদী নকশা। সমান্তরাল নদী নকশা কোথায় দেখতে পাওয়া যাবে না যেখানে পার্বত্য অঞ্চল, ভূমির ঢাল একটু খাড়া রয়েছে, সেই খাড়া ঢালযুক্ত অঞ্চলে কি হবে না এই মূল নদীর সাথে যে উপনদীগুলো বা শাখা নদীগুলো বিভক্ত হচ্ছে সেগুলো কি হবে না পরপর সমান্তরালে নিম্নক্ষয় করে দ্রুত গতিতে প্রবাহিত হয়ে যাবে, তখন দেখতে সমান্তরাল লাগবে। সেই ধরনের জল নির্গমন প্রণালীকে বলা হচ্ছে কি না সমান্তরাল জল নির্গমন প্রণালী। এমন হতে পারে এই ভূমির ঢাল হয়তো খাড়া রয়েছে, সে খাড়া ভূমির ঢালে হয়তো কঠিন শিলা কোমল শিলা পরপর রয়েছে, পরপরভাবে সজ্জিত, তখন ওই কোমল শিলার উপর দিয়ে নদীগুলো যখন প্রবাহিত হবে আর তার পার্শ্ববর্তী কঠিন শিলা সেখান দিয়ে কি নদী ক্ষয় করতে পারবে না, কিন্তু কোমল শিলার অংশ দিয়ে ভূমির একটা নির্দিষ্ট দিকে ঢালু অংশের দিকে প্রবাহিত হতে থাকবে, সেক্ষেত্রেও এই সমান্তরাল নদী নকশাটা দেখতে পাওয়া যাবে। এরপরে রয়েছে দেখো কেন্দ্রমুখী নদী নকশা। আমরা কিন্তু লং কোশ্চেন আকারে যেখানে আলোচনা করেছিলাম সেটাখানে কিন্তু কেন্দ্র বিমুখ নদী নকশা আলোচনা করেছিলাম, এখানে কেন্দ্রমুখী। দেখো চারপাশে যদি পার্বত্য অঞ্চল থাকে আর পার্বত্য অঞ্চলের মাঝে যদি কোনো উপত্যকা থাকে বা প্লায়া থাকে বা হ্রদ থাকে, তাহলে কী হবে পার্বত্য অঞ্চল থেকে নদীগুলো এসে ওই প্লায়া বা হ্রদে এসে মিলিত হবে। মিলিত হয়ে ওই প্লায়া বা উপত্যকা বা হ্রদে যে ধরনের জলনির্গমন প্রণালী গড়ে উঠবে সেটা হচ্ছে যে কি না কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী। তাহলে পর্বতের উচ্চ অংশে কী ধরনের জলনির্গমন প্রণালী কেন্দ্রবিমুখ, কিন্তু পর্বতের নিম্ন অংশে উপত্যকা বা প্লায়া বা হ্রদে সেখানে হয়ে যাবে না কেন্দ্রমুখী। তাহলে এগুলো পার্বত্য অঞ্চল থেকে নদীগুলো নেমে আসছে, তাহলে এখানকার তীর চিহ্নগুলো কি না একটা কেন্দ্রের দিকে হবে, এইভাবে দিতে পারো, এটা হয়ে যাবে কি না কেন্দ্রমুখী জল নির্গমন প্রণালী। কোশ্চেনটা এমনভাবে শর্ট কোশ্চেনে আসতে পারে যে হ্রদ কিংবা জলাশয় কিংবা প্লায়া বা উপত্যকায় কোন ধরনের জল নির্গমন প্রণালী দেখতে পাওয়া যায়, তখন তোমরা কি করবে না কেন্দ্রমুখী জল নির্গমন প্রণালী দেখতে পাওয়া যায় এটা লিখবে। চলো এরপরে চলে আসছি আকসিরূপী নদী নকশা। আকসিরূপী নদী নকশা কি না যখন কোনো অনুগামী নদী যেদিকে প্রবাহিত হচ্ছে, এটা ধরে নাও অনুগামী নদী, অনুগামী নদী যেদিকে প্রবাহিত হয় দেখা যাবে তার সাথে কোনো উপনদী যদি তার বিপরীত দিক দিয়ে প্রবাহিত হতে হতে এক সময় ওই অনুগামী নদীর সাথে এসে মিশে এবং সেক্ষেত্রে যদি নদী গ্রাস দেখা যায়, সেক্ষেত্রে কি হয় এই আকসিরূপী নদী নকশা গড়ে উঠবে, এটা আকসিরূপী। এরপরে রয়েছে দেখো বিনুনীরূপী নদী নকশা। নদী তার মন্থর গতিতে যখন প্রবাহিত হয় অর্থাৎ তার নিম্ন গতিতে যখন চলে আসে সেখানে কি হয় বোঝার পরিমাণ বেড়ে যায়, আর সেই বোঝাগুলোকে সঞ্চয় করে কি না দ্বীপ সৃষ্টি করে, ছোট ছোট নদী চর দেখা যায়। এগুলো দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন কি বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায়, যেহেতু নদী প্রায় সমতল ঢালে চলে আসছে আর গতিবেগ বেশি থাকে না, তাই কি না এই ছোট ছোট দ্বীপগুলোকে কাটিয়ে উঠে কি হচ্ছে নদী এগোতে থাকে। তাহলে প্রথমে দেখো নদী চর পেয়েছে বা দ্বীপ পেয়েছে, এটাকে নদীর জলরাশি বিভক্ত হয়ে গিয়ে কি না আবার এখানে এসে মিলিত হয়ে গিয়েছে, আবার তারপরে দ্বীপগুলো রয়েছে, তারপরে দুটো তিনটে ভাগে বিভক্ত হয়ে গেছে নদীগুলো, আবার সেই দ্বীপটাকে পেরিয়ে এসে নদীগুলো কি হচ্ছে মিলিত হচ্ছে। তাহলে এই ধরনের নদী নকশাকে বলা হবে কি না বিনুনীরূপী। যেহেতু এটা কি না মেয়েদের চুলের বিনুনির ন্যায় দেখতে, তাই এটাকে বলা হচ্ছে বিনুনীরূপী নদী নকশা। তাহলে বিনুনীরূপী নদী নকশা কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে যেখানে নদীর বদ্বীপ অঞ্চলে মোহনা অঞ্চলে এখানে কি না বিনুনীরূপী নদী নকশা দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।